দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি টিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই টক শোতে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে সচরাচর আলাপ করে থাকি। আজ আমরা একটা পার্টিকুলার টপিক পছন্দ করেছি, এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জনদুর্ভোগ এবং জননিরাপত্তা, এবং এখানে বর্তমানে সরকারের ভূমিকা কী, এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। সোহরাব ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা। সোহরাব ভাই, আমরা যদি জননিরাপত্তা বিষয়টা নিয়ে শুরু করি আলাপ, আপনি আপনার মন্তব্য জানাবেন যে প্রশাসনের তৎপরতা এখনও অভাব দেখা যাচ্ছে। আমি যদি এই টেনিয়রটা বলি যে আমাদের অন্তর্বর্তী সরকার যে এই জায়গায়, কারণ ওনারা তো নিউট্রাল, ওনারা তো কোনো রাজনৈতিক ইয়ে থেকে আসেননি, সো জনগণের প্রত্যাশাটাও তাদের কাছে অনেক বেশি, এবং তারা জনগণ তো প্রত্যাশা করেছিল যে এখানে একটা নিরাপত্তার বিষয়, সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গা থেকে তারা অনেক বেটার পজিশনে যাবে। আসলে কি বেটার হয়েছে নাকি এটা আরও ওয়ার্স হয়েছে? কারণ আমরা রেগুলার এই মব ভায়োলেন্স, ছিনতাই, ডেইলি বেসিসে যে ক্রাইমগুলো সেগুলো কিন্তু চলছেই, আমরা দেখছি, এবং এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এরকমই মনে হচ্ছে। আপনার মন্তব্য? আপনার অনুষ্ঠানের নাম সংলাপ প্রতিদিন। জি, আমার মনে হচ্ছে এটা যদি দুর্ভোগ প্রতিদিন নাম পরিবর্তন করা যায় সেটা অনেক বেশি যথার্থ হয়, কারণ প্রতিদিনই মানুষ দুর্ভোগে ভোগান্তিতে পড়ে, এবং ঘর থেকে বের হয়ে কখন গন্তব্যে পৌঁছতে পারবে এবং গন্তব্য থেকে আবার ফিরে আসতে পারবে কিনা এটি একটি। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। আপনারা দেখুন যে কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, যে 1993 সালে যাকে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রাখা হয়েছিল, কখনো জেলে, কখনো দেশের বাইরে, কখনো আত্মগোপনে, বা শেষ পর্যন্ত ধরা পড়েছে। কিন্তু আরও অনেকে। অন্তর্বর্তী সরকার তো জনগণের সরকার হওয়ার কথা, দলীয় সরকার না। দলীয় সরকার হলে আমরা ধরে নেই যে একটি দলের পক্ষে কাজ করে বা দলীয় নেতাকর্মীদের বাঁচিয়ে বা তাদেরকে রক্ষা করার চেষ্টা করে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও এই সরকারের তো সেটি করার কথা না। কিন্তু আমরা এই যে মব ভায়োলেন্স বললেন, অর্থাৎ জনসহিংসতা, সংঘবদ্ধ সহিংসতা, এই ঘটনাগুলো সরকার ঘটতে দিচ্ছে অথবা মোকাবেলা করছে না। সরকার যদি ঘটতে দেওয়ার স্বেচ্ছায় ঘটতে নাও দেয়, যে মোকাবেলা না করাটা তো জননিরাপত্তার জন্য খুবই হুমকি। আমরা দেখলাম যে জামাতের একজন শীর্ষ নেতা, তিনি যুদ্ধাপরাধের আদালতের দণ্ডিত হয়েছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রিভিউর মাধ্যমে তিনি মুক্তি পান, অর্থাৎ তিনি বেকসুর খালাস। তার মুক্তিকে কেন্দ্র করে, মুক্তি পাওয়াকে কেন্দ্র করে তারা বিজয় সমাবেশ করেছে, এবং বিজয় সমাবেশ করেছে, মিছিল করেছে, তাতে আপত্তি নেই, যে কেউ গণতান্ত্রিক দেশে এটি করতেই পারে। কিন্তু যার প্রতিবাদ করেছে, এর প্রতিবাদ যারা করেছে তাদের উপর হামলা করা, সেটা রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, এবং আপনি দেখেছেন যে ভাইরাল হয়েছে সেটা কীরকম, কি মানে সন্ত্রাসী কায়দায় হামলা করা হয়েছে। এটি না দুটি মিছিল সামনাসামনি পড়েছে, সংঘাত শুরু হলো, পিছন থেকে হামলা করা, নারীদের উপর হামলা করা। মানে এটি কিভাবে আমরা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন কি করেছে, এই প্রশ্ন তো আসবেই। সরকারের দায়িত্ব সবার নিরাপত্তা, যে তার বিরোধী, যে তার পক্ষে, এবং এই নির্দলীয় সরকারের তো কোনো অন্তর্বর্তী সরকারের তো পক্ষে বিপক্ষে থাকার কথা না, সবার প্রতি সমান দৃষ্টি রাখার কথা, নির্বাচিত সরকারও রাখার কথা। কিন্তু আমরা সেটা ধরেই নেই যে তারা দলের প্রতি পক্ষপাত করবে, এই সরকারের তো সেটা করার কথা না। এক ধরনের প্রথম থেকে যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স তৈরি হয়েছে, সেটি প্রথম দিকে তো প্রশ্রয় দেওয়া হয়েছে। এখন সেটা সামাল দিতে পারছে না সরকার। এখন সামাল কিভাবে দেবে? আমি মনে করি যে এখনও যৌথ বাহিনী আছে, এবং সেনাবাহিনীর জালেই কিন্তু ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এখন অন্য আরও অনেকে, এই সরকারে পালাবদলের পর অনেক সন্ত্রাসী জেলখানা থেকে বেরিয়ে আসছে। তারা সন্ত্রাসী, পেশাদার অপরাধী, কিন্তু তারা রাজনৈতিক মামলায় তাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই দোহাই দিয়ে তারা জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে যদি একটু আপনি যে বলছিলেন যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন যে গ্রেফতার হয়েছে, এই প্রসঙ্গে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি কিন্তু বলেছেন যে দেশে একটা তো উনি বলেছেন যে দুষ্কৃতিকারী কেউই ছাড় পাচ্ছে না এবং পাবে না, এবং উনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অবশ্যই উন্নতি হয়েছে। আচ্ছা, অবশ্যই উন্নতি হয়েছে। এটি যদি উন্নতি হয়, এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার, সচিবের বা
সরকারকে বলার প্রতিদিন বলার এটা তো প্রয়োজন হয় না। জনগণই বুঝতে পারবে। জনগণ বুঝতে পারবে এবং জনগণের উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, এবং যখন মানুষ নিরাপদে চলতে ফিরতে পারবে, থাকতে চলাফেরা পারবে, করতে জি, পারবে, রেগুলার যাতায়াত করতে লাইফে। পারবে, তখনই ভাববে যে জননিরাপত্তা আছে। জি। একই সঙ্গে আমরা সীমান্তে কি দেখছি, আর সীমান্তে এই মিয়ানমার সীমান্তে একটা অস্থিরতা, এখান থেকে জেলেদের, বাংলাদেশের নাগরিকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানে আর্মি ধরে নিচ্ছে, এখানকার সন্ত্রাসীরা ধরে নিয়ে যাচ্ছে। আবার ভারত সীমান্তে আবার ভারতের সঙ্গে যে সীমান্ত, সেখান থেকে পুশ ইন করা হচ্ছে, অর্থাৎ তারা কোন দেশের নাগরিক তার চেয়ে বড় হচ্ছে, তাদেরকে যেভাবে অপমানজনকভাবে, অমর্যাদাকরভাবে ঠেলে দেওয়া হচ্ছে। একটা দেশের নাগরিক একটা দেশ থেকে আরেকটা দেশে এভাবে নাগরিকদের ঠেলে দেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রতিবাদ করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ করেছে, কিন্তু ভারত তো কথা শুনছে না, এবং তারা বলছে যে তারা নাম তালিকা আগেই পাঠানো হয়েছে, বাংলাদেশ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি, সাড়া পাননি। তো আসল ঘটনাটা কি, সরকারের উচিত এটা ব্যাখ্যা করা। আর উদ্বেগটা তো শুধু সরকার একটি প্রেস ব্রিফিং দিয়ে বা কূটনৈতিক পত্র দিয়েই এটি দায়িত্ব শেষ হয় না। জনগণকে বোঝাতে হবে এই সমস্যাটা অনেক কঠিন, কারণ তারা তো এই পোষণ তো বন্ধ হচ্ছে না। এটি একটি ব্যাপার গেল। আরেকটি হচ্ছে যে সামনে ঈদ, বিশেষ করে মহাসড়কে এক ধরনের নিরাপত্তাহীনতা দেখা দেবে। এটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে একটা এই যে 22 লাখ টাকা মিরপুরে ছিনতাই হলো, ওটার যদি ভিডিও ফুটেজটা আপনি আই এম শিওর যে আপনি দেখেছেন, সিনেমার একটা সিনের মতো লাগছিল দেখতে, জনসম্মুখে বন্দুক নিয়ে পালিয়ে যাচ্ছে, ওখানে কোনো পুলিশকেও দেখা যায়নি। এবং এরকম এই ধরনের একটা ইনসিডেন্ট আপনি মিরপুরে ঘটনা বললেন, এর আগে মগবাজারে ঘটেছে, মোহাম্মদপুরে ঘটেছে, একের পর এক ঘটনা। কিশোর গ্যাংয়ের আমরা দেখতে পাচ্ছি তাদের কিশোর গ্যাংয়ের বেড়ে সরকার গেছে, ধরতে পারে না, যেখানে যৌথ বাহিনীর অভিযান আছে। আবার দেখা যাচ্ছে যখন সরকার হচ্ছে এই অপরাধীদের পিছনে দৌড়াচ্ছে, অপরাধীদের খুঁজে বের করতেছে না। যখন তারা কোনো অপরাধ সংগঠিত হয় তখন ধরা পড়ে। এটা আমি এই প্রসঙ্গটা আনতে চাচ্ছিলাম যে এরকম কি কোনো, এটা কি মনে হচ্ছে না যে কোনো একটা ইনসিডেন্ট, ক্রাইম ইনসিডেন্ট যখন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তখন তাকে ধরতে যাওয়া হচ্ছে, এরকম তো হচ্ছে আসলে। এটা বা সেই অর্থে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সহায়তাও করছে। আমার কথা হচ্ছে ওই পর্যন্ত ওয়েট করবে কেন জনপ্রশাসন? প্রশাসন তাদের কাজ তো অবশ্যই পুলিশ প্রশাসন সেটা করা উচিত না। এবং পুলিশ প্রশাসন 10 মাস পরও যদি বলা হয় যে পুলিশ প্রশাসন এখনও সক্রিয় নয় বা এখনও আগের অবস্থায় নেই, সেটা কিন্তু মানুষ শুনতে চাইবে না। মানুষ চাইবে নিরাপত্তা। সেটা যে কোনো সরকারের সময়, যে কোনো প্রশাসনের সময় সরকার এ ব্যাপারে আরও নজর দেবে। এবং যৌথ বাহিনীর এই অভিযানগুলো, সন্ত্রাসী এক সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছে, অন্যরা কোথায় আছে আমরা জানি না। আপনি দেখেছেন জানুয়ারি মাসে এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে ছুরিকাহত করেছে, এবং সেখানে পিচ্চি হান্নানের গ্রুপের লোকজন করেছে। এই যে সন্ত্রাসী চক্রগুলো, এবং সামনে ঈদ, এই চক্রের তৎপরতা বাড়বে, এবং বিভিন্ন লোকের কাছে, ব্যবসায়ীর কাছে টেলিফোন করে চাঁদা চাওয়া হচ্ছে, দখলবাজি চলছে। মানে এটি সর্বাত্মক অভিযান চালাতে হবে। আর জনগণকে নিয়ে সমস্যা হচ্ছে এই সরকার তো স্থানীয় সরকার, এখন তো স্থানীয় সরকার প্রতিনিধিরা নেই, সব কিছু আমলারা চালাচ্ছে, কিন্তু আমলাদের দিয়ে কিন্তু এটা সম্ভব না যে ওই এলাকার কোন লোকটি ভালো, কোন লোকটি খারাপ, আর সেটি খুঁজে কে বের করবে। আর পুলিশ তো পুরানো তালিকা ধরে কাজ করে, যে 5 বছর আগে, 10 বছর আগে যে তালিকা ছিল, সেই তালিকাই পরবর্তী যিনি আসেন উত্তরাধিকারীর কাছে দিয়ে যান। মানে এভাবে হবে না। আমি মনে করি যে একটা নতুনভাবে চিন্তা করতে হবে যে কিভাবে অপরাধ দমন করা যাবে, জনগণকে সঙ্গে নিয়ে করতে হবে। আবার সেই জনগণের মধ্যে যদি সরকার বা প্রশাসন বিভক্তি তৈরি করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্য দলের, আমরা কিন্তু নিউজে এগুলোও পাচ্ছি অলমোস্ট রেগুলার বেসিসে, যে দলের ভিতরে কোন দলের এরকম ইনসিডেন্টও হচ্ছে, সেখানে অভ্যন্তরীণ কোন্দল। আর সেটি বেশিরভাগই এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ, এখন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেশি হচ্ছে। কোনো একটা মাধ্যমে দেখলাম প্রায় গত 10 মাসে 100 নেতাকর্মী নিজেদের মধ্যে হানাহানিতে মারা গেছেন। এটি তো খুবই দুর্ভাগ্যজনক। আর যে দলটি গণতন্ত্রের জন্য এত বছর লড়াই করলো, সেই দলের নেতারা, কর্মীরা মারামারি করে নিজেরা
মারা যাবে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দলীয় নেতাদের দায়িত্ব শুধু নির্দেশনা দেওয়া নয়, শুধু সেই নির্দেশনা পালিত হচ্ছে কিনা, শৃঙ্খলা যারা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জি, এবং আমি যদি কিছু একটু ডেটার রেফারেন্স দিই আপনাকে, আপনি গত 10 মাসের কথা বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের এই যে ওনারা এসেছেন 8ই আগস্ট, এবং তারপরে আমি একটু রেফারেন্স দিই যে আমি যদি কম্পেয়ার করি সেপ্টেম্বর 2024 মানে 2024 সেপ্টেম্বর এবং এই এপ্রিল মাস চলছে এখন 2025-এর রবারি কেসেস, যেটা সেপ্টেম্বর 24-এ ছিল 104টি, সেটা এই এপ্রিলে এসে হয়েছে 149টি। আমি জাস্ট একটু কয়েকটা বলছি। মার্ডার কেস 283টি ছিল সেপ্টেম্বরে, সেটা বেড়ে এই এপ্রিলে আমি যদি একটু কম্পেয়ার করি 336টি। উইমেন অ্যান্ড চাইল্ড রিপ্রেশন সেটা 1578 ছিল, এখন হয়েছে 2089। কিডন্যাপিং কেস 65টা ছিল 88, এবং এটা কিন্তু বেড়েছে একটু একটু এবং করে, সবটাই নাম্বারস একটু বেড়েছে না, কোনোটা দেড়গুণ কোনোটা দ্বিগুণ এরকম জি, বেড়েছে। জি। এখন এই বাড়তে দেওয়া হলো, আর সব অপরাধ কিন্তু থানায় নথিবদ্ধ হয় না। আপনি একটা ছিনতাইয়ের কথা বলতে যাবেন, তারা বলবে যে এটা হারিয়ে গেছে বা অন্য কিছু যা আপনি খুঁজে পাচ্ছেন না, মানে তার মানে একাত্র মানে তাদের প্রভাবিত করতে পারা ছাড়া, জি। মানে তাদেরকে আপনার মামলা করার জন্যও আবার নানা রকম তদবির করতে হয়। তা এর থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের পুলিশ প্রশাসন সম্পর্কে অনেক বদনাম ছিল, দলীয় সরকারের পক্ষ হয়ে কাজ করেছে, কিন্তু এখন তো দলীয় সরকার নেই, এখন তো তাদের স্বাধীনভাবে কাজ করা উচিত। আবার পুলিশকেও কিন্তু এই সহায়তা দিতে হবে, সমর্থন দিতে হবে, তাদের যদি কোথাও অভিযান চালাতে হবে সেখানে গাড়িটি দিতে হবে, তাদের তেল খরচ জি, দিতে এটাও হবে। একটু বলতে চাচ্ছেন যে পুলিশ পেট্রোলিং টিমস যেগুলো আছে, হ্যাঁ, এখন সেগুলো তো সব এবং জায়গায় থাকার অনেক কথা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা তো পুলিশ করতে পারে না বা সরকার করতে পারে না, যে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি রিকোয়েজিশন করে সেটি টহলের কাজে ব্যবহার করে, মানে এটা তো হতে পারে না। একজন নাগরিকের যে অধিকার, তার সম্পদ সেই সম্পদে কিন্তু হাত দিতে পারে না। কিন্তু আমাদের সরকার এভাবেই চলে আসছে, এখনও চলছে, পরিবর্তন দেখছি না আমরা। যদিও এত বড় একটা গণ অভ্যুত্থান হলো যে আপনার কি পরিবর্তনের মনে হচ্ছে লক্ষ্যে, আমরা একই জায়গায় আছি, নাকি এটা আরো খারাপের দিকে যাচ্ছে? আরো খারাপের দিনকে দিকে দিন যাচ্ছে নাম্বারস তো সেটাই আরো বলছে। খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা হয়তো ভবিষ্যতে বলা যাবে। তবে আমরা ভালোর দিকে যাইনি, এ কথাটি বলা যায় যে আমরা যে আকাঙ্ক্ষা ছিল জনগণের, নিরাপত্তার ক্ষেত্রে বলুন, দুর্ভোগের ক্ষেত্রে বলুন, সেদিকে আমরা যেতে পারছি না, যে দুর্ভোগ কমাতে পারছি না, নিরাপদ মানুষের ঘরে বাইরে নিরাপত্তা দিতে পারছি না, মানে সরকার দিতে পারছে না। এক্ষেত্রে দেখা হয়েছে সরকারের নীতি কৌশলে ভুল আছে কোথাও, এবং সরকার যদি স্বীকারই না করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, তাহলে তো আর উত্তরণের পথ থাকবে না। আগে স্বীকার করতে হবে যে আইনশৃঙ্খলার সমস্যা আছে, তারপর সমস্যার সমাধান করতে হবে। আর এই যে প্রতিদিন একটা ডিবেট চলছে, আমি বলবো যে দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা আলোচনাও বলবো, ডিবেটও বলবো, যে সংস্কার এবং আরেকদিকে হচ্ছে নির্বাচন। এখন এই পরিস্থিতিতে যেখানে আমরা একটা বেসিক রাইট জনগণের জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি, কোয়াইট ভিজিবল, সেখানে কি সংস্কার আসলে মানুষজন কতখানি অ্যাকসেপ্ট করবে বা আসলে বিশ্বাসযোগ্য কিনা, এবং আরেক দিকে হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি, তারাও প্রস্তুত কিনা যারা আসতে চাচ্ছেন, বা এখানে অন্তর্বর্তীকালীন সরকার ওনারাও এটা দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কারণ পরিস্থিতি এখন উন্নতি হয়নি। এখানেও একটা কেমন একটা বিশৃঙ্খলা কাজ করছে। আসলে আগস্টে যখন সরকার গঠিত হয়, সর্বস্তরের মানুষের সমর্থন ছিল এই সরকারের প্রতি, এবং সে তার দৃশ্যমান রূপ হচ্ছে আমরা জনগণের সরকার বলেছি। রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই তো জনগণের সমর্থনটা আমরা দেখাতে পেরেছি। কিন্তু এখন সেই সমর্থনটা অনেকটা কমে গেছে, আর সেটাই। অনেক দূরত্ব তৈরি হয়েছে। সুতরাং সরকার আগস্ট সেপ্টেম্বরে যতটা শক্তিশালী ছিল এখন ততটা শক্তিশালী নয়, যদিও তার পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক কি বলে সক্রিয় হয়েছে, প্রশাসন অনেক সক্রিয় হয়েছে, অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। আবার কিছু কিছু সমস্যা কিন্তু সরকার নিজেই ডেকে আনে। আপনি ধরুন এই যে সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলনে আছেন, আজকেও 1 ঘন্টা কর্মবিরতি পালন করছেন। এটা নিয়ে আমি বলছিলাম, হ্যাঁ এটা নিয়ে আসছিলাম, মানে যে আমাদের এই যে দুর্ভোগটা রেগুলার বেসিসে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কর্মবিরতি পালন করছেন, এটি তাদের কি ক্ষতি হয়েছে বা সরকারের কি ক্ষতি হয়েছে? তার চেয়ে বেশি ক্ষতি হলো তো সেবা প্রার্থীদের। সেখানে মানুষ বিভিন্ন সেবার জন্যই যায়, বিশেষ করে নগর ভবন।
আপনি নগর ভবন প্রায় 15 দিন ধরে অচল। আর সেখানে একজন বাজুসে আপনার একজনকে অ্যারেস্ট করা হয়েছে দেখে জুয়েলারি সমিতি সবাই কর্মবিরতিতে গেছে। এনবিআরও একই কাজ হয়েছে, জাতিসংঘ সরকার তো কোথাও সামাল দিতে পারছে না। সরি, সচিবালয় যেটা বলছি যে সরকার তখনই সজাগ হয় যখন সবকিছু কি বলে একবার অচল হয়ে পড়ে। কিন্তু তার আগে যে কেউ যে দাবি দাওয়া করতেই পারে, গণতান্ত্রিক সমাজে দাবি দাওয়া আপনি যে সৌরভ ভাই বলছেন, এটা একটা রেগুলার মানে ইনসিডেন্ট হয়ে গেছে যে নানা শ্রেণী পেশার মানুষ। না, সেটা কখনোই সড়কে হবে না, সেটা জনপরিসরে হবে না, সেটি হবে অফিসের ভিতরে অথবা সরকারের লোকজনরা কেন, সরকারের যারা নীতি নির্ধারক উপদেষ্টারা কেন যাবেন না? উপদেষ্টাদের কাছে কেন এদের পেশাজীবীদের যেতে হবে, জনগণকে যেতে হবে? তারা জনগণের কাছে যাবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একবার অবশ্য রাত 3টার সময় থানায় যে দেখিয়েছেন, কিন্তু এটা যেন উদাহরণ হিসেবে না থাকে। এটি হওয়া উচিত। রাত 3টায় তিনি প্রতিদিন যাবেন তা নয়, এই নজরদারিতে রাখা যে এরা কাজ ঠিক মতো করছে কিনা। জেলা থেকে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদে সব ক্ষেত্রেই এক ধরনের কি বলে ঘাটতি আছে, এক ধরনের নির্লিপ্ততা আছে, এক ধরনের অনেকেই ভাবছেন যে নির্বাচন কবে হবে। সেটি আপনি বলছিলেন যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া সম্ভব কিনা, কিন্তু এটাও তো হতে পারে যে নির্বাচনের যদি একটা রোডম্যাপ তৈরি হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়, মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আসবে, মানুষ ঠিক করতে পারবে কোন দলকে সমর্থন করবে। এবং দলীয় নেতাকর্মীরা এই অন্তর্কোন্দলে না থেকে তারা হয়তো নির্বাচনমুখী হবে, জনগণের কাছে যাবে। সুতরাং নির্বাচনের রোডম্যাপের এটাও একটা ইতিবাচক দিক হতে পারে। এখন সরকার কি করতে চায়? আবার সরকার এক ধরনের ধোঁয়াশা। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা হলো, এটা এক ধরনের কিন্তু বাধ্য হলেন তারা। আগে কেন আলোচনা করলেন না? বিএনপি নেতারা 4 দিন ধরে তাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। এটিও তো কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো এত দূরত্ব থাকবে কেন? এটি অবশ্যই কমিয়ে আনা উচিত এবং সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আছে পক্ষপাতিত্বের, কোনো দলের প্রতি রাগ অনুরাগের, সেটা থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের সমস্ত রাজনৈতিক সংকটের পিছনে কিন্তু এই রাগ অনুরাগ, রাগ বিরাগ, অর্থাৎ কাউকে অন্যায়ভাবে কাউকে সুবিধা দেওয়া, আবার অন্যায়ভাবে কাউকে সুবিধা থেকে বঞ্চিত হওয়া, সেটি ভোটাধিকার হোক থেকে শুরু করে আপনার সম্পদের উপর যে ন্যায্য অধিকার মানুষের, আর সেটি আর ক্ষমতা, এই বিষয়টাই হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার বিষয়টা থাকে না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। এই সরকারের উপদেষ্টারাও এসে বলেছিলেন যে আমরা ক্ষমতা চাই না, আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু তাদের ভাষাভঙ্গিতে অনেক সময় মনে হচ্ছেন তারা ক্ষমতাকে উপভোগ করছেন এবং জনগণের দুর্ভোগকে উপেক্ষা করছেন। জি, তাহলে তো চেঞ্জটা আসলে আসছে না। চেঞ্জ তো অবশ্য সরকারের কয়জন উপদেষ্টাই পরিবর্তন আনতে পারবেন তা না, সবাইকে মিলে করতে হবে। সেখানে জনগণের মধ্যেও ওই সচেতনতা থাকতে হবে, আমি অন্যায়ভাবে কোনো সুযোগ নেব না। আপনি দেখুন যে কোনো সেবা প্রতিষ্ঠান বাংলাদেশের, আপনি তিতাস বলুন, বিদ্যুৎ বলুন, ওয়াসা বলুন, আপনি যে কোনো কাজে আপনাকে বিড়ম্বনা, এক হচ্ছে হয়রানির শিকার হতে হয়, আবার হয়রানি থেকে বাঁচার জন্যে অনেকে বাড়তি সুবিধা দেন। এখানে যদি একটু আপনাকে থামিয়ে একটা কথা বলি, যে আপনি একটা কথা বললেন না, অন্যায়ভাবে সুযোগ নিব না। এই যে আমি একটু আগে বলছিলাম যে রাস্তাঘাটে যে নানা শ্রেণী পেশার মানুষ এবং ছাত্ররাও যে কলেজ থেকে ইউনিভার্সিটি করব, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় চলে আসছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আসলে। তাহলে কি এরকম একটা প্র্যাকটিস যদি চলতে থাকে, যেটা রেগুলার বেসিসে হচ্ছে, এখন এই জনদুর্ভোগ যেটা দেখেন প্রত্যেক দিনের মানুষের যাতায়াত, তাদের কর্ম চাঞ্চল্যতা বলেন বা তাদের রেগুলার লাইফ এফেক্টেড হচ্ছে খুবই বাজেভাবে, এই প্র্যাকটিসটা কি এটা মনে হচ্ছে না যে একটা টেবিলে বসে একটা আলোচনার বদলে রাস্তায় এসে হলেই তাদের দাবি দেওয়া মেনে না হবে? এরকম কি কোনো একটা প্র্যাকটিস আসলে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা? মেনে নেওয়া উচিত না, মানা উচিত না, কিন্তু আমরা দেখি যে সরকারের মধ্যে এক ধরনের নির্লিপ্ত ভাব আছে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখুন, তারা 3 দিন মাঠে থাকলো বলে, সড়কে থাকলো বলে তাদের দাবি মেনে নেওয়া হলো, কিন্তু প্রথম দিনই কেন তাদের সাথে আলোচনা করলেন না? কেন শিক্ষা উপদেষ্টা গেলেন না, বা কেন অন্য উপদেষ্টা গেলেন? একজন তথ্য উপদেষ্টা গিয়ে তিনি আহত হয়েছেন। এটিও কাম্য নয় যে
ক্ষোভ থাকবে, যারা আন্দোলন করছে তারা ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু সে কারণে একজন উপদেষ্টা না, একজন সাধারণ নাগরিককেও নাজেহাল করবেন বা তার উপর বোতল ছুঁড়ে মারবেন, এটা মেনে নেওয়া যায় না। আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের কর্মসংস্কৃতি, আমাদের মানসিক যে শিক্ষা, সেখানে বোধহয় যথেষ্ট ঘাটতি আছে এবং যথেষ্ট কি বলে, যেভাবে চলা উচিত সেভাবে আমরা চলি না, যেটা করা উচিত নয় সেটাই করি, যে কারণে এই ধরুন রাস্তায় জনদুর্ভোগ হয় প্রতিদিনই। এবং এটা বলা যাবে না যে বুধবার যে ঘটনা ঘটলো আগামী রোববার ঘটবে না। এবং আমরা জানিও না যে পরদিন সকালবেলা আসলে আমরা রাস্তাঘাটে কি দেখবো, কি ধরনের দুর্ভোগ পোহাবো, টাইমলি যেতে পারবো কিনা কোথাও। ঢাকা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে অপরিকল্পিত শহর। এত কম জায়গায় এত বেশি মানুষ, এটি পৃথিবীর কোথাও নেই। সৌরভ ভাই, আমরা বলছিলাম আপনি এই রেগুলার যে প্র্যাকটিস হয়ে গেছে যে জনদুর্ভোগ রাস্তাঘাটে, কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তিও তো এসছে সরকারের পক্ষ থেকে যে কিছু জায়গায় মিছিল, মিটিং, সমাবেশ করা যাবে না। এরকম কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া যায় না? সরকার কি এটাকে কন্ট্রোল করার জন্য কিছু করতে পারেন না? আপনার মতামত চাবো যে এইভাবে রাস্তায় নামলে দাবি দেওয়া পূরণ হবে না। না, দাবি দেওয়া পূরণ হবে না, হওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে রাস্তায় নামতে না হয় সেই কাজটা করতে হবে। মানুষকে যদি রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তখন তো মানুষ রাস্তায় নামবে। তার আগে সরকারকে সক্রিয় হতে হবে। একবার তো প্রধান উপদেষ্টার, আমার যতটা মনে পড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছিল যে কোনো সংগঠনের অভাব অভিযোগ থাকলে, কোনো দাবি দেওয়া থাকলে সেটা তাদেরকে আগে জানাতে। এখন আমরা জানি না জানিয়েছে কিনা, জানিয়ে থাকলে তাদের সঙ্গে আলোচনা করেছে কিনা। তবে আমরা সব ক্ষেত্রে সরকার যে সক্রিয় হয় তা হয় না। সরকার তখনই সক্রিয় হয় যখন দেখা যাচ্ছে যে তারা মানে জনজীবন অচল হয়ে পড়ে। এখনও কিন্তু আপনি যমুনার চারপাশ, তারপর মৎস্য ভবন, এমনকি সচিবালয়ের চারদিকে তো মিছিল সমাবেশ করার কোনো অনুমতি নেই। কিন্তু আপনি সংঘবদ্ধ মানুষ তো এসব মানে না। এখন এই সংঘবদ্ধ মানুষকে বা বিভিন্ন পেশাজীবীদের কিভাবে মানাতে হবে, এক হচ্ছে কারকে দাবি দেওয়া। দেখুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যিনি নির্বাচন কমিশন গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে যার নামে, এখন সরকারের সেখানে ব্যাখ্যাটা কি? সরকার কিন্তু এরকম ব্যাখ্যা দেয়নি। আমি দেখলাম স্থানীয় সরকার উপদেষ্টা তিনি কয়েকটি দিয়েছেন কি কারণে করা হচ্ছে না, কিন্তু সরকার তাদের আলোচনায় বসতে পারে। পরবর্তীকালে রিট হয়েছে এবং এখন আবার সেটি আপিল হয়েছে। যেটি আইনি প্রক্রিয়া, সেটি আদালতের মধ্য দিয়ে নিষ্পত্তি হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে হয় না। মানে যখনই সেটি সরকারের দিক থেকেও এই উদ্যোগের অভাব আছে, আবার যারা দাবি দেওয়া করেন তারাও মাঠকে বেছে নেন। তা আমি মনে করি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এটি বৃহত্তর জনগণের স্বার্থে। এখন ধরুন একটি জনগোষ্ঠী বা একটি পেশাজীবী সংগঠন, তার 10,000 মানুষ, 10,000-এর নিশ্চয়ই তাদের ন্যায্য দাবি দেওয়া থাকতে পারে এবং সেটা নিয়ে আন্দোলন করবেন। সে কারণে 10,000-এর জন্য তো আপনি 1.5 কোটি মানুষকে দুর্ভোগে ফেলতে পারেন না। তা আমরা প্রথমেই সরকার, যারা দাবি দেওয়া নিয়ে সামনে আসবেন, সবারই খেয়াল রাখতে হবে বৃহত্তর জনগণের যাতে দুর্ভোগ না হয়, যাতে দুর্ভোগটা কমানো যায়। কারণ এই জনগণের তিনিও অংশীদার। তার বাড়ি যিনি ধরেন প্রেস ক্লাবের সামনে রাস্তায় নেমেছেন দাবি দেওয়া নিয়ে, তিনি যখন মিরপুরে বা এই উত্তরায় যদি তার বাড়ি থাকে, তিনি যখন ঘরে ফিরবেন তখন তো সেটা ফিরতে পারবেন না, 3 ঘন্টা লাগবে, 1 ঘন্টার পর 3 ঘন্টা লাগবে। তাই এটি তো মেনে নেওয়া যায় না। আর আমাদের আমি যেটা বলছিলাম যে পুরো ঢাকা শহরটাই সবচেয়ে অপরিকল্পিত, এটা পরিকল্পিত শহর করা উচিত। একটি 17 কোটি মানুষ যে দেশে, সব কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক। এই ঢাকা কেন্দ্রিক এটা বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেকগুলো বিকেন্দ্রীকরণের কথা বলেছে, জনপ্রশাসনও বলেছে, সেটি কার্যকর হবে আশা করি। হোসেন মোহাম্মদ এরশাদের সময় কিন্তু অনেক দপ্তর এবং অনেক বিভাগের সদর অফিস কিন্তু বাইরে নেওয়া হয়েছিল। পরবর্তীকালে গণতান্ত্রিক সরকার কিন্তু আবার ঢাকায় নিয়ে এসেছে। সবকিছু আমরা ঢাকা পুঞ্জীভূত করছি। প্রতিদিন ঢাকা শহরে কয়েক হাজার মানুষ বৃদ্ধি পায়, মানে বাইরে থেকে আসে, এবং এখানে যে মানুষ আছে তো আছেই। সুতরাং এক ধরনের অসহনীয় অবস্থা তৈরি হয়। আপনি সেটা রাস্তায় নামলে যেমন দেখবেন, সেটি আপনি আপনার আঙ্গিনায় দেখবেন, আপনার ঘরে দেখবেন, এক ধরনের কোনো না কোনো একটা সমস্যা আছেই।
হয় মশার কামড় খেতে হবে, অথবা অথবা গ্যাস পাবেন না, অথবা পানির সংকট থাকবে। আবার এই মুহূর্তে তো গ্যাস প্রচণ্ড সংকট। ঢাকা শহরে বিভিন্ন এলাকায় গ্যাস নাই। এখন গ্যাস না থাকলে মানুষ চুলা জ্বালাবে কী করে? দুর্ভোগ কিন্তু শুধু রাস্তায় নামলেই না, ঘরে বাইরে আমাদের সর্বত্র দুর্ভোগ। আশা করি সরকার এটির দিকে নজর দিবেন এবং বিশেষভাবে নজর দিবেন যাতে এই দুর্ভোগটা লাঘব করা যায়। সৌরভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য এবং একটা সুন্দর আলোচনা করবার জন্য। দর্শক, সংলাপ প্রতিদিন এ পর্যন্তই। সবার সাথে দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।